তাহলে এন্ডোক্রাইন ডিজিজের আজকের অংশ কি হবে? হাইপার অ্যান্ড হাইপো ঠিক আছে, হাইপার অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, তাহলে প্রথম শব্দটা আসতেছে কি? হাইপার, তাই না? হাইপার মানে কি? বেশি। হাইপো মানে কি? কম। তাহলে হাইপার এবং হাইপোথাইরয়েডিজম মানে যদি সরাসরি বলি থাইরয়েডিজম, তাহলে কি এমন একটা অ্যাক্টিভিটি যেটা কি থাইরয়েড গ্ল্যান্ড করে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি যদি বেশি হয় কি টাইপের সমস্যা হবে? থাইরয়েড গ্ল্যান্ডের যদি অ্যাক্টিভিটি কমে যায় কি টাইপের সমস্যা হবে? এখন আমাকে আসতে হবে থাইরয়েড গ্ল্যান্ডে, ঠিক আছে? তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের কথা যদি বলতে চাই আমরা, থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি বলেন মিস? থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় তিনটা হরমোন, বা থাইরয়েড গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে কোন হরমোনটা? হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডের একটা হরমোন, সেই হরমোনের নাম কি বলেন সেলিম সাহেব? এখন তো থাইরয়েড, যেহেতু আপনি এন্ডোক্রাইন সিস্টেম পড়ছেন, তার মানে আপনার ফার্স্ট সেমিস্টারে এন্ডোক্রাইন সিস্টেমটা মুখস্থ থাকা লাগবে। ওকে, সেটা কি ছিল? TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি নাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওকে, তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে কি? পিটুইটারি হরমোন, ঠিক আছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে কি বলা হয়? পিটুইটারি হরমোন বলা হয়, ঠিক আছে? এখন পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড কেন বলে? আমরা পড়াইছি না? বলেন তো, পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড কেন বলে? হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে সকল হরমোন নিঃসৃত হয় তা দেহের প্রত্যেকটা গ্ল্যান্ডকে কি করে? বিভিন্ন গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে। মাস্টার গ্ল্যান্ড, এটার নাম কি? মাস্টার গ্ল্যান্ড। মাস্টারেরও মাস্টার আছে, তাই না? পিটুইটারি গ্ল্যান্ডকে কে নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস, ঠিক আছে? যেহেতু পিটুইটারি গ্ল্যান্ড বডির অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের কি হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস কাকে নিয়ন্ত্রণ করে? পিটুইটারি গ্ল্যান্ডকে। পিটুইটারি গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, তাহলে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করতেছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড অন্যান্য, তাহলে এটাকে আমরা কি বলি? মাস্টার গ্ল্যান্ড। এটাকে আমরা বলি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ডেরও কি মাস্টার এটা, ঠিক আছে? ওকে, তাহলে এখন দেখেন মাস্টার গ্ল্যান্ড থেকে যে গ্ল্যান্ড হরমোনটা নিঃসৃত হয় সেটার নাম কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এসে কার উপর কাজ করে? থাইরয়েড গ্ল্যান্ডের উপর। থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে। থাইরয়েড গ্ল্যান্ডে কি কি হরমোন নিঃসৃত হয় বলেন? থাইরক্সিন, থাইরোনিন, আর ট্রাইডোথাইরোনিন, আরেকটা কি? ক্যালসিটোনিন। ওকে, এখন দেখেন থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেই হরমোনগুলো কি? T4, T3, ক্যালসিটোনিন। এখন T3, T4 এই দুইটা খুব বেশি পরিমাণ নিয়ন্ত্রণ করে বডি মেটাবলিজম, ঠিক আছে? আমাদের বডির যে মেটাবলিজম, এই মেটাবলিজমকে খুব ভালোভাবে কি করে? নিয়ন্ত্রণ করতে পারে, ঠিক আছে? একটা জিনিস বুঝেন, আমরা বলতেছি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা কি করে? এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে এক ধরনের রেগুলেটরি গ্ল্যান্ড, তাই না? বাট এই রেগুলেটরি গ্ল্যান্ডটাকে রেগুলেট করে কে? নার্ভাস সিস্টেম, আমাদের মেইন রেগুলেটরি গ্ল্যান্ড। এখন এন্ডোক্রাইন যদি নার্ভাস সিস্টেম এটাকে রেগুলেট করে, তাহলে এটাকে আমরা আবার রেগুলেটরি গ্ল্যান্ড বলছি কেন? দেখেন, নার্ভাস সিস্টেম শুধু কি হরমোনগুলোর ক্ষরণকে নিঃসরণ করে। হরমোন কোনটা খরিত হবে এটাকে কি নিঃসরণ করে। বাট হরমোন যখন একবার নিঃসৃত হয়ে যাবে, এর কাজ কিন্তু আর বন্ধ বা কমানোর ক্ষমতা
নার্ভাস সিস্টেমের কাছে থাকবে না। ইনসুলিন যদি তৈরি হয়ে যায়, নার্ভাস সিস্টেম চাক আর না চাক, ইনসুলিন যে কি করবে, একদম ব্লাডের গ্লুকোজ লেভেল কমিয়ে দিবে। তার মানে এখানে নার্ভাস সিস্টেমকে ইনসুলিন কতটুকু নিঃসরণ করবে এটার উপর হাত আছে, বাট ইনসুলিন নিঃসরণ হওয়ার পরে কি কাজ করবে এটার উপর কোনো হাত নেই। ঠিক আছে, সেই জন্য এটাকেও কি বলা হচ্ছে, এখান থেকে যে হরমোনগুলো তৈরি হচ্ছে এগুলো রেগুলেটরি হরমোনের ভিতরেই কি করতেছে। ওকে, তাহলে এখন দেখেন, যদি আমাদের হাইপার থাইরয়েডিজম হয় কি হবে? হাইপার থাইরয়েডিজম হলে T3 T4 এর মাত্রা কি বেশি হতে পারে, TSH এর মাত্রা কি বেশি হতে পারে। তাহলে TSH এর মাত্রা বেশি হলেও কি হবে? হাইপার থাইরয়েডিজম হবে। T3 T4 এর মাত্রা বেশি হলেও হাইপার থাইরয়েডিজম হবে। দুইটাই আলাদা আলাদা ভাবে হতে পারে। কিরকম? যদি আমার পিটুইটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা থাকে, পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যার কারণে যদি অধিক পরিমাণ TSH নিঃসৃত হয়, তাহলে TSH এসে কি করবে? T3 T4 কে কি বাড়িয়ে দিবে। অথবা TSH যাই থাক, আমার থাইরয়েড গ্ল্যান্ডই যদি কি নরমালের তুলনায় বড় হয়ে যায়, তার মানে বই খাতা কোথায় কোথায়? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, T3 T4, হ্যাঁ কোথায় ছিলাম আমরা? এটা আমিও জানি। এরপরে কি বলতেছিলাম? আচ্ছা, ওকে, যদি T3 T4 থাইরয়েড গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, তাহলে কি হতে পারে? T3 T4 এর পরিমাণ বেড়ে যেতে পারে। কারণ কি থাইরয়েড গ্ল্যান্ড বড় হলেও T3 T4 এর নিঃসরণ বেড়ে যেতে পারে। তাহলে দুইটা কারণেই হতে পারে। ঠিক আছে, তাহলে আমার থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমের কারণে কি হতে পারে? হাইপার থাইরয়েডিজম হতে পারে। আবার কি থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম নাই, বাট TSH এর নিঃসরণ বেশি, এই কারণেও কি হরমোন নিঃসরণ বেশি। আরেকটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে কি অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি। ঠিক আছে, আমাদের কিছু বডিতে কারো শরীরে কি কিছু অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, এটাকে বলা হয় IgG। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি। একটু দেখি অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডিটাকে কি দিয়ে প্রকাশ করছে। থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন IG। হ্যাঁ, তাহলে থাইরয়েড স্টিমুলেটিং কি? থাইরয়েড স্টিমুলেটিং IgG, থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন। আমরা এটাকে বলতে পারি কি থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন। তাহলে আমাদের ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটির কারণে কখনো কখনো কি তৈরি হতে পারে? থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন তৈরি হতে পারে। এই ইমিউনোগ্লোবুলিনটা তৈরি হলেও কি হবে? থাইরয়েড হরমোনের মাত্রা বেড়ে যাবে, কারণ এটা TSH এর মতো কাজ করবে। ঠিক আছে, এই কারণগুলোতে সাধারণত কি হয়? থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যেতে পারে। এখন যে কারণেই বেশি বা বাড়ুক, রেজাল্ট কিন্তু একই হবে। যে কারণেই বাড়ুক, রেজাল্ট কিন্তু কি একই হবে। অর্থাৎ এরা শরীরে বেড়ে যাওয়ার পরে এদের অ্যাকশন তো এরা নিজেরা শো করবে, তাই না? তাহলে শরীরে মেটাবলিক লেভেল বেড়ে যাবে, শরীরের হিট প্রোডাকশন বেশি হবে, তাই না? তারপরে কি স্টুল ফ্রিকোয়েন্সি বেশি হবে। আমরা একটু দেখি হাইপার থাইরয়েডিজমের কি কি লক্ষণ আছে, একটু দেখেন। 1 নাম্বার, আমরা একটু গ্রেভস ডিজিজটা পড়ি। গ্রেভস ডিজিজ, ঠিক আছে, গ্রেভস ডিজিজও কি? পেজ নাম্বার দেখেন 96 পেজে কি গ্রেভস ডিজিজটা দেওয়া আছে। আচ্ছা, গ্রেভস ডিজিজ আমরা এই কারণে এখানে নিয়ে আসলাম যে আমরা থাইরয়েডিজমের অনেকগুলো কারণ বললাম, তাই না? এই কারণগুলোর ভিতর একটা বলছি কি থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন। যদি থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনের কারণে T3 T4 এর পরিমাণ বেড়ে যায়, এই সমস্যাটাকে আমরা কি বলতেছি? আলটিমেট হাইপার থাইরয়েডিজম। বাট হাইপার থাইরয়েডিজম TSH এর জন্য না, থাইরয়েড গ্ল্যান্ডের জন্য না, একটা নতুন একটা কি অটো ইমিউন ডিসঅর্ডার। সেই জন্য এটাকে আমরা আরেকটা নামে রাখতেছি কি গ্রেভস ডিজিজ। বাট গ্রেভস ডিজিজ আর হাইপার থাইরয়েডিজমের লক্ষণ কি অনেকটা একই থাকবে, বাট কারণ কি হবে? কারণ আলাদা হবে। কি কারণে আলাদা হবে? যদি আমরা কি হাইপার থাইরয়েডিজম বলি TSH এর জন্য অথবা T3 T4 বেড়ে যাওয়ার কারণে হচ্ছে, বাট গ্রেভস ডিজিজ কি TSH কারণ না, কারণ হচ্ছে কি ইমিউন সিস্টেমের হাইপার অ্যাক্টিভিটির কারণে যদি থাইরয়েড স্টিমুলেটিং
ইমিউনোগ্লোবুলিন তৈরি হয়। ওকে, তাহলে আমরা দেখি এটার লক্ষণগুলো পড়লে আমাদের কি হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলো অনেকটা হয়ে যাবে। প্রথম কথা বলতেছে প্রচুর ক্ষুধা থাকলেও কি ওয়েট দ্রুত কমে যাবে। তাহলে যাদের হাইপারথাইরয়েডিজম হবে শরীর একেবারে কি এরকম হবে, ঠিক আছে, চেষ্টা করলেও তার ওয়েট বাড়ানো কঠিন ব্যাপার, ঠিক আছে। তাহলে উল্টা হবে কার ক্ষেত্রে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। তার মানে যার হাইপোথাইরয়েডিজম হবে সে হঠাৎ করেই কি মোটা হয়ে যাবে, হঠাৎ করে মোটা হয়ে যাবে, অল্প একটু খায় বাট কি মোটা হয়ে যায়। কিসের জন্য? ডিউ টু মেটাবলিজম। দেখেন যদি আমার মেটাবলিজম কম হয় আমার শরীরে ফ্যাট বার্ন হবে না, ফ্যাট কি হবে জমবেই শুধু। আবার যদি মেটাবলিজম বেশি হয় কোনো ফ্যাট থাকবে না, এক্সট্রা সাবকিউটেনিয়াস ফ্যাট, তাই না, ফ্যাটগুলো কি ধীরে ধীরে ডিপোজিট হয়ে যাবে, আমি কি একদম পাতলা হব। তাহলে এক নাম্বারটা পেলাম, যদি হাইপোথাইরয়েডিজম হয় এই প্রবলেম হবে, যদি হাইপারথাইরয়েডিজম হয় এই প্রবলেম হবে। দেখবেন অনেকে কি অনেক মোটা, ঠিক আছে, বাট খায় অল্প করে, অনেক দিন ধরে চেষ্টা করতেছে কিন্তু কি কমে না, শুকায় না। এই ক্ষেত্রে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে কি TSH, T3, T4 টেস্ট করতে দিবে, ঠিক আছে। কারণ মোটা হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ কি এটা, যে হাইপোথাইরয়েডিজম হলে মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এটার চিকিৎসা করার পরে কি ওয়েট কমানোর চিন্তা করা যাবে। নেক্সট ওয়ান দেখেন, আচ্ছা একটু পরি হিট ইনটলারেন্স। হিট ইনটলারেন্স মানে কি, যদি একটু গরমে যায় একেবারে কি শেষ, অসহ্য হয়ে যাবে, গরম একেবারেই কি সহ্য করতে পারবে না, ঠিক আছে। তাহলে বিপরীত কর্মে কি হবে, হাইপোথাইরয়েডিজম, ঠান্ডা একেবারেই কি সহ্য করতে পারবে না, ঠিক আছে। তাহলে হাইপোথাইরয়েডিজমের রোগীদের ঠান্ডায় প্রবলেম, হাইপারথাইরয়েডিজমের রোগীদের কি গরমে প্রবলেম, ঠিক আছে। গরমে গেলে কি কারণ, কি মেটাবলিজমের কারণে তার এমনিতেই বডি ইন্টারনাল টেম্পারেচার কি বেশি, এর মধ্যে যদি আবার কি কোনো গরমে যায় সে কি হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। আবার হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে এমনিতেই কি ইন্টারনাল টেম্পারেচার কম, মেটাবলিজম যেহেতু কি কম হয়, তারপরে কি সে যখন ঠান্ডায় যাবে কি হবে আরও। তাহলে হাইপারথাইরয়েডিজমের রোগীদের ঠান্ডায় ভালো লাগবে, হাইপোথাইরয়েডিজমের রোগীদের কিছুটা গরমই ভালো লাগবে, ঠান্ডায় অস্থির হয়ে যাবে। নেক্সট ওয়ান দেখেন, আচ্ছা এরপর দেখেন হাইপারথাইরয়েডিজমে কি হবে, ইনক্রিজ স্টুল ফ্রিকোয়েন্সি। আমরা জাস্ট পার্থক্য রিলেটেড বিষয়গুলো আগে বলতেছি, হ্যাঁ। স্টুল ফ্রিকোয়েন্সি, স্টুল ফ্রিকোয়েন্সি মানে কি বারবার বাথরুম আসবে, ঠিক আছে, একটু পরপরই বাথরুম আসবে, তার মানে কি স্টুল ফ্রিকোয়েন্সির লেভেলটা অনেক বেশি থাকবে কার ক্ষেত্রে, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে। আবার বিপরীত ক্রমে যদি হাইপোথাইরয়েডিজমে যায় কনস্টিপেশন থাকবে। তাহলে একটাতে থাকবে কি কনস্টিপেশন খুব কম আসবে, আরেকটাতে কি থাকবে বেশি আসবে। ক্লিয়ার এতটুকু? ওকে, এরপরে দেখেন আরও কিছু লক্ষণ আমরা পড়ি। অ্যাংজাইটি, রেস্টলেসনেস, ডিফিকাল্টি অফ স্লিপিং, তার ঘুমের সমস্যা হবে, অ্যাংজাইটি থাকবে, ঠিক আছে, আর রেস্টলেসনেস, সবসময় ছটফট করবে, তার ভিতরে কি একটা ছটফট ভাব কি থাকবে, যে কোনো একটা কাজ কি শান্ত শিষ্টভাবে কি করার ক্ষমতা থাকবে না, ঠিক আছে, অস্থিরতা অনেক বেশি থাকবে। আবার বিপরীত ক্রমে তাদের ভিতরে কি অলসতা অনেক বেশি থাকবে, ঠিক আছে। যদি হাইপোথাইরয়েডিজম হয় সেক্ষেত্রে কি ঝিমুনি ভাব, মানে আলসেমি ভাব, এগুলো কি বেশি থাকার সম্ভাবনা অনেক বেশি হবে। সোয়েটিং, দেখেন গয়টার বলতেছি, যদি কারোর হাইপোথাইরয়েডিজম হয়, হাইপোথাইরয়েডিজম হলে বেশিরভাগ ক্ষেত্রে কি তার অনেক বেশি ঘাম নিঃসরণ হবে, যেহেতু বডির ভিতরে মেটাবলিজম বেশি, তার কি ঘাম নিঃসরণ হওয়ার প্রবণতা বেড়ে যাবে। আবার হাইপারথাইরয়েডিজমে কি হবে, ঘাম নিঃসরণ হওয়ার ক্ষমতা কম থাকবে, মানে কম ঘামবে, একটা কম ঘামে আরেকটা কি বেশি ঘামে। আর হাইপো এবং হাইপার দুইটা ক্ষেত্রেই গয়টার হতে পারে, গয়টার মানে কি গলগণ্ড, হাইপোর ক্ষেত্রেও হাইপারের ক্ষেত্রেও, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইপারের ক্ষেত্রেই কি গলগণ্ড হওয়ার প্রবণতা বেশি। আপনি গ্যাক তো বুঝেন, গলগণ্ড রোগ, এই টাইপের রুগীদের মোটা হওয়া খুব কম দেখবেন, আমি তো আমার লাইফে দেখি নাই, ঠিক আছে, এরকম রুগী খুব কম দেখবেন যাদের গলগণ্ড আছে তারা কি অনেক মোটা, বুঝেন না আমার কথা, অনেক মোটা ব্যক্তির গলায় গ্যাগ হয়েছে, আমি যাদের দেখছি ম্যাক্সিমামই কি পাতলা পুতলাই। তার মানে কি মোটা ব্যক্তিদের হতে পারবে না তারা, কিন্তু কি রেয়ার, খুবই কম। তবে গয়টারের ক্ষেত্রে কি অবশ্যই হাইপারথাইরয়েডিজমের প্রবণতায় বেশি দেখা যাবে, ঠিক আছে। ডিফিকাল্টি অফ ব্রিথিং, শ্বাস নিতে কষ্ট হবে, চেস্ট পেন, পালপিটেশন, এসব কি
থাকতে পারে। তাহলে আমরা যদি বলি হাইপার থাইরয়েডিজমের লক্ষণগুলো কী কী, এবার হাইপার থাইরয়েডিজমে আসেন। বলছে হাইপার থাইরয়েডিজম ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে থাইরয়েড গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটির কারণে প্রচুর থাইরয়েড হরমোন নিঃসরণ হয়, ফলে হার্টবিট দ্রুত হয়, প্রচুর ঘাম হয়, ওজন দ্রুত কমে যায়, নার্ভাসনেস, অ্যাংজাইটি এবং ঘুমের সমস্যা হয়। ঠিক আছে, তাছাড়া ফ্রিকুয়েন্ট মাসেল উইকনেস, কি ফ্যাটিক, মাসেল উইকনেস, মাংসপেশিগুলো কী হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ঠিক আছে, ফ্যাটিক বা মাসেল উইকনেস থাকে। হ্যান্ড টিউমার, আরেকটা বিষয় হয় কি, ওই যে রেস্টলেসনেস বলছি না, হাত কাঁপবে। ঠিক আছে, ড্রাই স্কিন, স্কিন কি শুষ্ক থাকবে, ভিতরে টেম্পারেচার বেশি হওয়ার কারণে কি স্কিনটা একেবারে রুক্ষ শুষ্ক মনে হবে। ওকে, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ বাউল মুভমেন্ট, কিছুক্ষণ আগে যেটা বললাম, কি হবে, বাথরুমের প্রবণতা বেশি হবে। ঠিক আছে, সাম পিপল মে ডেভেলপ গয়টার, কিছু কিছু মানুষের কি হতে পারে, গলগণ্ড রোগ হতে পারে। তাহলে এই লক্ষণগুলো যখন কারোর ভিতরে দেখবেন তখন আপনার মনে হবে কি যে তার হাইপার থাইরয়েডিজম রিলেটেড প্রবলেম আছে। তাহলে হাইপার থাইরয়েডিজম রিলেটেড প্রবলেম থাকলে আপনাকে এমন ড্রাগ দিতে হবে যেটা কি অ্যান্টি থাইরয়েড ড্রাগ, তাই না, থাইরয়েড হরমোনের বিরুদ্ধে যে ড্রাগগুলো কাজ করতে পারে। আবার হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয় দেখেন। আচ্ছা, এখানে একটা কথা লিখছি, কি কারণে এই জিনিসগুলো হয় দেখেন। থাইরয়েড হরমোন কি করে, বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এর ভিতরে কি আছে, কন্ট্রোল বডি মেটাবলিজম। তাহলে থাইরয়েড হরমোনের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কি, বডি মেটাবলিজমকে কন্ট্রোল করে, ব্রিথিংটাকে কন্ট্রোল করে, হার্ট রেট কন্ট্রোল করে, শরীরের ওয়েটটাকেও কি নিয়ন্ত্রণ করে, বডি টেম্পারেচার কন্ট্রোল করে। এখন এটা যদি বেড়ে যায়, এই টাইপের জিনিসগুলো কি হবে, বেড়ে যাবে। ওকে, এবার আসেন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি বলছে। হাইপোথাইরয়েডিজম হচ্ছে এমন একটা ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে কি আছে, থাইরয়েড গ্ল্যান্ড ইনসাফিসিয়েন্ট থাইরয়েড হরমোন নিঃসরণের ফলে দ্রুত ওজন বেড়ে যায়। আমরা তখন এগুলো বলে ফেলছি, তাই না, দ্রুত ওজন বেড়ে যায়, চুল উঠে যায়, অনেকের হঠাৎ করে চুল উঠে যেতে থাকে এবং রাশলি। তখন আমার দেখতে হবে কি থাইরয়েড গ্ল্যান্ড রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা। বিভিন্ন নর্মাল যে চিকিৎসাগুলো আছে এগুলো দেওয়ার পরেও যদি না কমে তখন কি এটা দেখা যেতে পারে। ওকে, কোল্ড ইনটলারেন্স যেটা আমরা বললাম, ওইটা কি হিট ইনটলারেন্স ছিল, তাই না, আর এটা কি হবে, কোল্ড ইনটলারেন্স। মাসেল ক্র্যাম্প, ওইটাতে আমরা কি বলছি, মাংসপেশি দুর্বল হয়ে যাবে, আর এটার মাসেলে কি লাগবে, টান লাগবে, একটুতেই পায়ের মাসেলে, হাতের মাসেলে কি হবে, টান লাগবে। ঠিক আছে, মাসেল ক্র্যাম্প হবে। ফ্রিকুয়েন্ট মাসেলে, বিভিন্ন মাসেলে কি হবে, ব্যথা হবে। রাত্রে যদি ঘুমের মধ্যে কি বারবার মাংসপেশিতে টান লাগে, ঠিক আছে, আপনি অল্প একটু পরিশ্রম করতে গেলেই কি হয়, মাংসপেশিতে টান লাগে, মাংসপেশির বিভিন্ন জায়গায় নর্মালি কি ব্যথা করে, তাহলেও আপনাকে কি TSH, T4, T3 চেক আপ করা দরকার। কনস্টিপেশন হতে পারে, ওইখানে আমরা বলছিলাম কি বলছিলাম যে ফ্রিকুয়েন্ট, বারবার যাবে, তাই না, আর এখানে আমরা কি বলতেছি, কনস্টিপেশন। ঠিক আছে, আর এখানে বারবার আপনি যদি সেলফ টেস্ট করতে চান যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে পারবেন। ঠিক আছে, ডায়াগনস্টিক করার জন্য যে প্রেসক্রিপশন দরকার তা না, আপনি পুরো বডির প্রতি বছর কি পুরো হোল বডি একবার চেক করতে চান, তাহলে পুরো বডি একবার চেক করতে পারেন। এইটা কি সেলফ ইন্টারেস্ট। ঠিক আছে, এখানে ডাক্তারের কোনো প্রেসক্রিপশন ইম্পর্টেন্ট, ডাক্তার প্রেসক্রিপশন করবে কোনো টেস্ট কিসের জন্য, কোনো রোগ আইডেন্টিফিকেশনের জন্য, তাই না, সেই স্পেসিফিক রোগের জন্য। আপনি যখন হোল বডি চেক করবেন এটা আপনার সুবিধা অনুযায়ী। ঠিক আছে, এই যে এখন আমরা আপনাকে বললাম যে এই কারণে থাইরয়েডের টেস্ট করা যেতে পারে, এখন আপনি জানলেন দেখে আপনার মাথায় এটা আসছে, আপনি না জানলে তো এটা কখনোই আপনার মাথায় আসতো না। ঠিক আছে, এরপরে আসেন। আচ্ছা, কি বললাম, কনস্টিপেশন, ডিপ্রেশন কাজ করবে, ওইখানে কি ছিল, অ্যাংজাইটি, ছটফট ভাব, তাই না, আর এখানে কি করবে, ডিপ্রেশন কাজ করবে। এরপরে কি লস অফ মেমোরি, মানে কি মেমোরি লস হবে, মানে স্মরণশক্তি ধীরে ধীরে কমে যাবে। অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল, তাহলে যাদের অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল আছে, মেনস্ট্রুয়াল সাইকেল কি একেবারে অনেক দিন পর পর হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রেও কি বা অনেক দিন পর পর হয়, অথবা কি মানে এক মাসে 2-3 বার হয়, বা কি মানে অ্যাবনর্মাল, যেটা নর্মাল না, 21 থেকে 35 দিনের আগে পরে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে অন্য অন্য, আচ্ছা আমি কিন্তু একমাত্র কারণ বলতেছি না, অন্য অন্য কারণের সাথে এটাও কি একটা কারণ। মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাবনর্মালিটিসের কারণ একটা বলা যাবে না যে একটা কারণেই কি হতে পারে মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাবনর্মাল হতে পারে, অনেকগুলা কারণ আছে। এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ কি, থাইরয়েড প্রবলেম। আচ্ছা, ডিক্রিজ লিবিডো, মানে কি যৌন আকাঙ্ক্ষা ধীরে ধীরে কি হবে, কমে যাবে যদি কারোর হাইপোথাইরয়েডিজম থাকে। উইকনেস অ্যান্ড ফ্যাটিক, উইকনেস এবং ফ্যাটিক দুই ক্ষেত্রে যে কোনো রোগে আক্রান্ত হলেই আপনার ভিতরে কি, হ্যাঁ, উইকনেস এবং ফ্যাটিক, পোলার, এই টাইপের জিনিসগুলো দেখা যাবে। বলছে কি হেসিমোটো থাইরয়েডাইটিস বা অটো ইমিউনো থাইরয়েডাইটিসের কারণে কি হতে পারে, কমনলি
হাইপোথাইরয়েডিজম হতে পারে, মানে অটো ইমিউনো ডিসঅর্ডারের মধ্যেই বলতেছে হ্যাসিমোটোর থাইরয়েডাইটিস। থাইরয়েডাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, এখন আমি যদি বলি হাইপার থাইরয়েডিজমের লক্ষণ কি, আপনি কমপ্লিট মানে জাস্ট একটা যদি ভালো করে পড়েন তাহলে আরেকটা কিন্তু কি এটার সাথে কি কম্পেয়ার করে বলে দিতে পারবেন হাইপোথাইরয়েডিজমের লক্ষণ কি এগুলা। তো আপনি যদি একটা মুখস্থ করেন, দু একটা পয়েন্ট আলাদা হলে ম্যাক্সিমাম পয়েন্টগুলো কিন্তু একটার সাথে আরেকটা মিল রেখে করা হয়েছে। তাহলে এখানে তিনটা ডিজিজ হয়ে যাচ্ছে আমার। এক নম্বর ডিজিজ হাইপারথাইরয়েডিজম, দুই নম্বর ডিজিজ হাইপোথাইরয়েডিজম, তিন নম্বর ডিজিজ কি গ্রেভস ডিজিজ। ঠিক আছে, শুধুমাত্র কারণটা মনে রাখতে হবে আলাদাভাবে। গ্রেভস ডিজিজের কারণ কি? থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন আইজি। ওকে, আর এমনি থাইরয়েডের কারণ কি? থাইরয়েড বেড়ে যাওয়া, থাইরয়েড কি কমে যাওয়া, যে কারণেই হোক। নেক্সট ওয়ান আসেন। আচ্ছা, এবার আমরা পড়বো গ্রোথ হরমোন রিলেটেড রোগ। দেখেন, এই গ্রোথ হরমোন মানে কি? আমাদের শরীরে যতগুলা কোষকলা আছে প্রত্যেকটা কোষকলার বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করে কে? গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বলেন স্যার? জিসান। জিসানের নামের আগে পরে কিছু নাই, তাহলে আপনি লেখেন না কেন? পরীক্ষার খাতা তো জিসান লিখছেন, সব জায়গায় শুধু জিসান লেখা। আগে পরে যা আছে লিখবেন, আপনার ফাইনালি তো লিখবেন, আমাদেরও জানা দরকার যে আপনার নামের আগে পরে কিছু আছে। ওকে, তাহলে গ্রোথ হরমোন রিলেটেড বিষয়গুলো যদি আসে, গ্রোথ হরমোন রিলেটেড বিষয়গুলোতে আমরা কি বলবো? যে আমাদের শরীরে গ্রোথ হরমোন বেড়েও যেতে পারে, গ্রোথ হরমোন কি কমেও যেতে পারে। তাহলে গ্রোথ হরমোনের কাজ কি ছিল? গ্রোথ হরমোনের কাজ ছিল সমস্ত কোষকলার বৃদ্ধিটাকে কি নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, আর এই গ্রোথ হরমোন বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকে, ভ্রূণ অবস্থায় ভ্রূণের শরীরে কি গ্রোথ হরমোন হিসেবে কাজ করে? ভ্রূণ অবস্থায় আমরা এটা পড়ে আসছি। আমরা জেস্টিশনাল ডায়াবেটিস বললাম না? হ্যাঁ, এইচপিএল এর ফুল মিনিং কি? হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোলোজ। এটা কি ভ্রূণের শরীরের গ্রোথ ফ্যাক্টর, গ্রোথ হরমোন হিসেবে কি কাজ করে। কিন্তু আমাদের বড়দের যাদের কি পিটুইটারি গ্ল্যান্ড, ওর শরীরে তো পিটুইটারি গ্ল্যান্ডও নয়, ব্রেনও কি অতটা ওই সময় স্বয়ংসম্পূর্ণ না। ঠিক আছে, কারণ ভ্রূণ অবস্থায় তার কিছুই তৈরি হয় না অ্যাপ্রক্সিমেট, যদি আমরা বলি ওই সময় আস্তে আস্তে ব্রেন তৈরি হয়, সব কিছু কি নর্মাল অবস্থায় রয়ে যায়। এখন কথা হচ্ছে এই গ্রোথ হরমোনের কথা যদি আমরা বলি, গ্রোথ হরমোন যদি কারোর শরীরে কম হয় তাহলে কি হবে? গ্রোথ হরমোন যদি কম হয় সে কি হয়ে যাবে? বামন হয়ে যাবে, তাই না? বামন। ঠিক আছে, বামনত্ব বলি। আর যদি গ্রোথ হরমোন অনেক বেড়ে যায় কি হয়ে যাবে? দানব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গ্রোথ হরমোন বেড়ে যাওয়া দুইটা রোগ। গ্রোথ হরমোন হঠাৎ করে আমারও বেড়ে যেতে পারে, গ্রোথ হরমোন একটা বাচ্চারও কি হতে পারে? বেড়ে যেতে পারে। তাহলে বাচ্চার যদি গ্রোথ হরমোন বেড়ে যায় এটাকে বলা হয় জাইগেন্টিজম। কি বলে? জায়েন্ট থেকে আসছে, জায়েন্ট মানে কি দানব। ঠিক আছে, এইখান থেকে আসছে জাইগেন্টিজম, মানে কি বাচ্চা ক্লাস 1-এ পড়ে বা ক্লাস 1-এর অন্য বাচ্চা থেকে কি তাকে একেবারে বড় সড়ো মনে হবে, দানবের মতো মনে হবে। আর বড়দের যদি হঠাৎ করে এই সমস্যাটা হয় তাহলে আমরা এটাকে কি বলবো? অ্যাক্রোমেগালি। কি বলবো? অ্যাক্রোমেগালি। তাহলে গ্রোথ হরমোন বেড়ে যাওয়ার কারণে দুইটা রোগ করবো আমরা এখানে। বড়দের যে রোগটা হয় সেটা অ্যাক্রোমেগালি। আচ্ছা, এই টাইপের রোগে আপনাদের ক্ষেত্রে কি চিকিৎসার চেয়েও বেশি হবে রেফার করা। তাহলে এই হরমোন রিলেটেড কোনো রোগী যদি আপনাদের কাছে আসে আপনার অবশ্যই কি করা উচিত? নিজে নিজে চিকিৎসা না করে রোগীকে অবশ্যই কোনো এন্ডোক্রাইনোলজিস্টের কাছে কি রেফার করা উচিত। কারণ কি হরমোনাল চিকিৎসাগুলো দেওয়ার জন্য আপনার নলেজটা কি সাফিসিয়েন্ট না। ঠিক আছে, বাট এটা যে একটা হরমোনাল ডিসঅর্ডার এটাও আপনাকে কি বুঝতে হবে। এটা যে একটা অটো ইমিউনো ডিসঅর্ডার এটা কি আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, বাট হরমোনাল রোগের চিকিৎসা দেওয়ার জন্য একজন স্পেশালিস্ট আছে যাকে আমরা কি বলি? এন্ডোক্রাইনোলজিস্ট। সেই এন্ডোক্রাইন নিয়ে অনেক পড়াশোনা করছে। ঠিক আছে, আপনি সব নিয়ে যতটা না পড়ছেন তার থেকে সে বেশি কি পড়ছে?
এই অ্যান্ডোক্রাইন নিয়েই শুধু পড়াশোনা করছে। তার মানে এটা তার হক, তাই না, যে তাকে আমরা এই রুগীটাকে কি রেফার করি। দেখেন আপনার কাছে প্রাইমারি লেভেলের ম্যাক্সিমাম রুগী কি আসবে, আপনি যদি সব রুগীর চিকিৎসা করা শুরু করেন, সব যদি আপনি ভালো করেন, তাহলে ওরা এত কষ্ট করে পড়াশোনা করে কি বেকার হয়ে যাবে তো, তাই না? আপনার নিজেরও চলতে হবে, ওদেরও কি বেকার করা যাবে না। ঠিক আছে, এখন আপনি কাকে বেকার করবেন, কাকে সকার করবেন, ডিপেন্ড করবে কে আপনাকে ভালো সার্ভিস দেয়। আপনাকে ভালো সার্ভিস দেয় মানে কি আপনাকে গিফট টিফট দেয়, ওইটা না। অর্থাৎ আপনার পেশেন্টদেরকে যত্ন নিয়ে দেখে। ঠিক আছে, আপনার এলাকায় যদি 2 জন অ্যান্ডোক্রাইনোলজিস্ট থাকে, 3 জন অ্যান্ডোক্রাইনোলজিস্ট থাকে, হসপিটালে পরিচিত একজন যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি কি তাকেই সাপোর্ট করবেন যে কি ভালোভাবে রুগী দেখে, যে কমার্শিয়াল না। ঠিক আছে, মনে রাখবেন কমার্শিয়াল ডাক্তারকে যত কম সাপোর্ট দেওয়া যায় ততই ভালো। ঠিক আছে, সে ধীরে ধীরে কি কমার্শিয়ালিটি কমাবে। আর যদি বেশি সাপোর্ট দেন, সে মনে করবে কি আমি ভিজিট বেশি নেই দেখে আমার কাছে বেশি রুগী আসে, আস্তে আস্তে ভিজিট বাড়াবো। তখন সবার মাথার ভিতরে কি একটা টেন্ডেন্সি ঢুকে যাবে যে আমাকে ভিজিট বেশি নিতে হবে, ভিজিট বেশি নিলে রুগী বেশি আসে। ঠিক আছে, অনেক ডাক্তারের মাথায় কিন্তু এটা ঢোকাও আছে যে আমাকে, আমি যদি ভিজিট 500 টাকা নিই, ধরেন আমি ভিজিট 200 টাকা নিই, ঠিক আছে, এর থেকে বেশি রুগী আসবে যদি আমি ভিজিট 500 টাকা নিই, তার থেকেও বেশি ভিজিট রুগী আসবে যদি আমি ভিজিট 1000 টাকা নিই। সাইকোলজিক্যালি এটা কি মানুষের মাথার ভিতরে এস্টাবলিশড হয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা, প্রান্তিক লেভেলের আমরা, তাই না? কারণ সবার কাছে কি ওই 1500-2000 টাকা দিয়ে কি দেখানোর মতো ক্যাপাসিটি নেই। ইভেন এই ধারাটা চলতেছে কি আস্তে আস্তে অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি সব চলে যাচ্ছে। ঠিক আছে, আগে হোমিওপ্যাথি ডাক্তারকে দেখানোর জন্য কি ভিজিট লাগতো না, এখন যান 500 টাকা আগে ভিজিট রাখবে, এরপরে ওষুধ দিবে। হ্যাঁ, আমি বলতেছি না সে ভিজিট রাখবে না, হ্যাঁ ভিজিট রাখুক, কারণ সে একটা জ্ঞান, আপনিও কি পারলে ভিজিট রাখেন, কিন্তু সেটা যেন কি হয় আপনার নলেজের সাথে বা আপনার যোগ্যতার সাথে কি জাস্টিফাইড হয়। ঠিক আছে, আপনার কাস্টমারকেও কি প্রতারিত করা যাবে না, আবার কি আপনাকেও যেন কি নেগলেক্ট না ভাবে। ঠিক আছে, তবে আপনার যদি চিন্তা থাকে সোশ্যাল সার্ভিস, যে আমি যে জ্ঞানটা শিখছি এটি কি সমাজের জন্য কাজে লাগাবো, ঠিক আছে, তাহলে আপনি একটা ভিজিট রাখতে পারেন, কিন্তু ভিজিট ছাড়া রুগী দেখবেন না এরকম না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কি ফ্রি রুগী দেখারও প্র্যাকটিস করতে হবে, কারণ সবার কি ক্যাপাসিটি সমান না। ঠিক আছে, এই টাইপের জিনিস মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আপনি সবসময় সেই সকল ডাক্তারকে বেশি প্রেফার করবেন যারা কি মনোযোগ দিয়ে রুগী দেখে। ঠিক আছে, রুগীর দিকে তাকায় না, রুগীর সাথে কথা বলে না, এমন ডাক্তারের থেকে আপনিও দূরে থাকবেন, আপনার পেশেন্টদেরও কি দূরে রাখবেন। ঠিক আছে, কারণ কি যে লোকটা আপনার প্রতি বিশ্বাস করে আসে সে কিছুই জানে না, আলটিমেট আপনাকে যে সাজেশন দিবেন সে অনেক জায়গায় ঘুরলেও যদি আপনার প্রতি তার ফেথ থাকে সে কিন্তু এটাই করবে। আপনার পরেও সে আরও 5 জনের কি নিতে পারে, মতামত নিতে পারে, কিন্তু আপনার প্রতি যদি তার ফেথ থাকে সে করবে কোনটা, যেটা আপনি বলছেন। তার মানে কি আপনি যেটা বলবেন সেটা হওয়া উচিত কি গ্রহণযোগ্য। ঠিক আছে, যেন আপনার কাস্টমার কি না হয়, প্রতারিত না হয়। এখন কথা হচ্ছে আমি তো শুধু কাস্টমারের কথা বলি, আপনি নিজেও প্রতারিত হতে পারেন, তাই না? আপনি যদি ভালো করে না জানেন, না শিখেন, তাহলে কি আপনি নিজেও প্রতারিত হতে পারেন, আপনার ফ্যামিলির ভিতরেও কেউ প্রতারিত হতে পারে। সো বি কেয়ারফুল, সেই জন্যই কি একটু মনোযোগ দিয়ে শিখেন। আচ্ছা, তাহলে অ্যাক্রোমেগালি আর কি ডরফিজম পড়বো আমরা, জাইগেন্টিজমটা আমরা পড়বো না আপাতত। দেখেন ডরফিজম দেওয়া আছে কোথায়, একদম পেজ নাম্বার 98-এ, সরি 96-এ। ঠিক আছে, আর অ্যাক্রোমেগালি দেওয়া আছে কোথায়, 94-এ। 94-এ দেখেন অ্যাক্রোমেগালি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে অ্যাক্রোমেগালিটা পড়ি। কি বলছে, অ্যাক্রোমেগালি ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে পিটুইটারি গ্ল্যান্ডের, এটা অ্যাক্রোমেগালি কাদের হয়, অ্যাডাল্টদের। ঠিক আছে, আর জাইগেন্টিজম কাদের হয়, চাইল্ডদের। ওকে, তাহলে অ্যাক্রোমেগালি ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে কি পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার থাকার কারণে অথবা পিটুইটারি গ্ল্যান্ড থেকে অধিক পরিমাণ গ্রোথ হরমোন রিলিজ হওয়ার কারণে দেহের বিভিন্ন অর্গান, বিশেষ করে হাত, পা, তারপরে কি ক্রেনিয়াল করোটিস সাইজ কি হয়ে যায়, স্বাভাবিকের তুলনায় বড় হয়ে যায়। ঠিক আছে, এখন এই টিউমারটা যে কোনো বয়সে কি হতে পারে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি কোনো একটা কারণে হাইপার অ্যাক্টিভিটি হয় এবং অধিক পরিমাণে গ্রোথ হরমোন রিলিজ হয় একটা নির্দিষ্ট এজের পরে, তখন আমার শরীরে যে পরিবর্তনগুলো আসবে এই পরিবর্তনকে আমরা কি বলতেছি,
অ্যাক্রোমেগালি বলতেছি। ওকে, কি হবে? প্রথমে কি মাথা ব্যথা হবে, রুগীর প্রচন্ড রকমের কি থাকবে, মাথা ব্যথা থাকবে। 2 নম্বর, যেহেতু কি করোটিড সাইজ কি একটু বড় হয়ে যাচ্ছে, তার মানে কি রুগীর মাথা ব্যথা থাকবে, এটা ভীষণ হবে, ভীষণ, VISION, ভীষণ চেঞ্জ হবে, ভীষণ চেঞ্জ হবে। এবং ফেশিয়াল নার্ভগুলো কি কোনো কোনো ক্ষেত্রে অত্যাধিক চাপে প্যারালাইসিসও কি হয়ে যেতে পারে। জয়েন্ট পেন থাকবে রুগীর, কমনলি কি থাকবে, জয়েন্ট পেন থাকবে, কণ্ঠস্বর ভারী হবে, স্লিপ অ্যাপিনিয়া। স্লিপ অ্যাপিনিয়াটা মানে কি, ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে হঠাৎ করে কি, হ্যাঁ প্যারালাইসিস, এক ধরনের স্লিপ প্যারালাইসিস বলে, অর্থাৎ কি ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তার, সে কি মুভমেন্ট করতে পারছে না। ওকে, দেখেন স্লিপ অ্যাপিনিয়া বলছে টেম্পোরারি সিজেশন অফ ব্রিথিং স্পেশালি ডিউরিং স্লিপিং। সে যখন ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে হঠাৎ করে কি শ্বাস বন্ধ হয়ে যাবে এবং সে কি লড়তে পারছে না, মনে হচ্ছে তার বুকের উপর কি কিছু বসে আছে, চাপ লাগতেছে বুকের মধ্যে, সেই জন্য মনে হবে বুবাই ধরছে। ঠিক আছে, কথা বলতে পারে না, লড়তে পারে না, তার বুবা। ঠিক আছে, এটা একটা কি ডিসঅর্ডার। লাস্ট ওয়ান কি বলছে, হাইপার টেনশন এবং ডায়াবেটিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাহলে 3 নাম্বার পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। কি বলছে, জয়েন্ট পয়েন্ট থাকবে, কণ্ঠস্বর আগের তুলনায় ভারী হয়ে যাবে, স্লিপ অ্যাপিনিয়া দেখা যাবে, হাইপার টেনশন দেখা যাবে, আর কি ডায়াবেটিস দেখা যাবে। চোখ, ঠিক আছে, চোখে ভালো দেখবে না। ঠিক আছে, 4 নাম্বার, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম। কি বলছে, কার্পাল টানেল সিমটম। বলছে ইট ইজ দ্য পেইন, ইট ইজ দ্য পেইন, কি বলছে, কন্ডিশন কজেস বাই, পেইনফুল হবে, ঠিক আছে, ফুল পেইনফুল কন্ডিশন কজড বাই মিডিয়াল নার্ভ, compressed in the wrist characterized by the numbness, tingling। অর্থাৎ কি আমাদের এই সাইড দিয়ে কি গেছে, একটা নার্ভ গেছে। ঠিক আছে, যদি আমার এই যে জয়েন্টটা, হ্যাঁ কার্পাল টানেল সিনড্রোমটা আমরা এটাই বলতেছি, এখানে আমার কার্পাল বোন না, এই বোনগুলো কি কার্পাল বোন, উপরে হচ্ছে কি রিস্ট জয়েন্ট। যদি কার্পাল বোন বেড়ে যাওয়ার কারণে রিস্ট জয়েন্টের মাঝখানে কি এরকম চেপে গেলে এদিক দিয়ে যে নার্ভ গেছে, ওই নার্ভের উপর কি পড়বে, প্রেশার পড়বে, তখন আর আপনি হাত কি ভালো করে মুভমেন্ট করতে পারবেন, হাত কোনো কিছু কি ভালো করে ধরতে পারবেন না। ঠিক আছে, হাতে প্রচণ্ড রকমের কি পেইনফুল স্টিমুলেশন হবে। তাহলে হাতের এই জয়েন্টে, কার্পাল জয়েন্টের সামনে এই পেইনফুল স্টিমুলেশনকে কি বলা হচ্ছে, কার্পাল টানেল সিনড্রোম। ঠিক আছে, মিডিয়াল নার্ভের প্রবলেমের কারণে এটা হয়। ওকে, বিশেষ করে যাদের অ্যাক্রোমেগালি হচ্ছে তাদের জন্য এটা খুব কমন একটা সিমটম। ওকে, এমনি যে হতে পারে না তা না, এমনিও কিন্তু হতে পারে। ঠিক আছে, বাট অ্যাক্রোমেগালি যাদের হবে তাদের জন্য কি এটা একটা কমন সিমটম। ওকে, নেক্সট ওয়ান বলছে অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল সাইকেল মহিলাদের ক্ষেত্রে, লোয়ার লিবিডো এবং কি ইরেকটুয়াল ডিসফাংশন। ঠিক আছে, যে তার কি যৌন আকাঙ্ক্ষা কমে যাবে এবং কি যৌন মিলনে তার কি দ্রুত পতন হবে। ঠিক আছে, যে ইরেকচুয়াল ডিসফাংশন হবে, তার মানে কি সে আসলে সেক্সুয়ালি ধীরে ধীরে কি ইনক্যাপাবল হয়ে যাবে, মানে ক্যাপাবল থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, আমাদের পরিবর্তন কোথায় কোথায় হচ্ছে, আমাদের হাতগুলা কি হয়ে যাবে, একটু লম্বা হয়ে যেতে যাবে, তা সেই কারণে আমার কি কার্পাল টানেল সিনড্রোম হবে। ঠিক আছে, করোটিড স্নায়ুগুলোকে একটু বড় দেখা যাবে, আমার কি হাইপার টেনশন, ডায়াবেটিক্স হবে। ঠিক আছে, এরপরে কি বললাম আমরা, বলেন কয়েকটা সিমটম, জয়েন্ট পেইন থাকবে প্রচণ্ড পরিমাণে। ঠিক আছে, আপনি ধীরে ধীরে কি আনস্টেবল হয়ে যাবেন, সহজভাবে হাঁটাচলা করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, ফেশিয়াল নার্ভে কি প্যারালাইসিস হয়ে যাবে, স্লিপ অ্যাপিনিয়া হতে পারে। তাহলে এই লক্ষণগুলো যদি একত্রে কারোর মধ্যে দেখা যায়, তখন আমরা কি বলবো, যে আপনার গ্রোথ হরমোনটাকে কি করতে হবে, টেস্ট করতে হবে। তাহলে গ্রোথ হরমোন টেস্ট করলে আমরা বুঝবো গ্রোথ হরমোনের পরিমাণ নর্মাল আছে না গ্রোথ হরমোনের পরিমাণ কি বেড়ে গেছে। মনে থাকবে? ওকে, আর এটা যদি বেড়ে যায় তাহলে চিকিৎসা আমাদের কাছে নাই, আমরা কি করব, রেফার টু এন্ডোক্রাইনোলজিস্ট। বিভিন্ন চিকিৎসা দেওয়া যাবে, শুধুমাত্র সময়ক্ষেপণ আর কিছুই না। ঠিক আছে, বিভিন্ন চিকিৎসা দেওয়া যাবে, এখানে কি হবে, শুধুমাত্র সময়ক্ষেপণ হবে। নেক্সট ওয়ান, ডরফিজম, ঠিক উল্টা। আচ্ছা, এবার আসেন ডরফিজম, বামুনত্ব। বামুনত্বের ক্ষেত্রে আপনার মনে হবে যে বংশগত কারণে হোক, যে কোনো কারণে হোক, ঠিক আছে, যদি আমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে গ্রোথ হরমোন রিলিজটা কি হয়, ছোটবেলা থেকেই কমে যায়, তাহলে কি আমার গ্রোথ সাইজটা কি একটা নির্দিষ্ট এজে এসে থেমে যাবে। ঠিক আছে, এই থেমে যাওয়াটাকে আমরা কি বলতেছি, ডরফিজম বা বামুনত্ব।
ঠিক আছে, দেখেন ডরফিজম ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে গ্রোথ হরমোনের অভাবে ফিজিক্যালি গ্রোথ কি হয়, কমে যায়। সিমটম অফ গ্রোথ হরমোনগুলো কি কি আছে দেখেন। চাইল্ডের ক্ষেত্রে বলছে যদি বাচ্চা হয় তাহলে কি হবে, বলছে চাইল্ড উইথ কি বলছে, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি গ্রো কি লেস দেন 2 ইঞ্চ পার ইয়ার, যদি প্রতি বছর কি 2 ইঞ্চির কম গ্রো হয়, এটাও কি বলে যে গ্রোথ হরমোনের অভাব হওয়ার সম্ভাবনা। নর্মাল গ্রোথের কথা বলছে 2.5 ইঞ্চ পার ইয়ার, তাহলে একটা বাচ্চা প্রতি বছর কি মিনিমাম 2.5 ইঞ্চ কি হবে, লম্বা হবে। যদি 2 ইঞ্চিরও কি কম হয় তাহলে বুঝতে হবে কি গ্রোথ হরমোন রিলেটেড প্রবলেম থাকতে পারে। সমবয়সীদের চেয়ে দেখতে কি হবে, ছোট হবে। বয়সন্ধি কি দেরিতে আসবে, দেরিতে দাঁত গজাবে। মুখ এবং পেটের পাশে কি চর্বি জমবে, এই জয়েন্টগুলো দেখি কি খাটো খাটো মনে হবে, যেদিক দিয়ে চর্বি জমে গেছে জয়েন্টগুলোকে ছোট ছোট মনে হতে থাকবে। লক্ষণ দেখলেই কি বোঝা যাবে যে এটা কি সমস্যা হচ্ছে, তখনই আপনাকে কোনো এন্ডোক্রাইনোলজিস্ট দেখাতে হবে। কারণ প্রথম দিকে যদি চিকিৎসা করা হয় তাহলে হয়তো বা কি অবস্থা থেকে বেরানো সম্ভব। যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে হয় তাহলে কি হবে, আচ্ছা এখানে কিছু কিছু টার্ম এমনভাবে ভুল আছে। আচ্ছা যদি অ্যাডাল্টদের ক্ষেত্রে হয় আমরা কি মেজরগুলো আগে বলি। প্রথম একটা লেখেন রিডিউস বোন মিনারেল, হ্যাঁ বোন মিনারেল ডেন্সিটি, এক নাম্বারটা দিবেন রিডিউস বোন মিনারেল ডেন্সিটি, ভেরি লো এনার্জি লেভেল, সেন্সিটিভিটি টু হিট অ্যান্ড কোল্ড, ঠান্ডা এবং হ্যাঁ ভেরি লো এনার্জি লেভেল, হ্যাঁ সেন্সিটিভিটি টু হিট হবে, হিট অ্যান্ড কোল্ড, ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল বৃদ্ধি পাবে, সামনে একটা উপরের দিকে তীর চিহ্ন দেন। লেক অফ মেমোরি কমে যাবে, মানে স্মরণ শক্তি কমে যাবে, স্কিন ড্রাই হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, লোয়ার টলারেন্স অফ এক্সারসাইজও সে বেশিক্ষণ বা পরিশ্রমের কোনো কাজ বেশিক্ষণ করতে পারবে না। সেক্সুয়াল ইন্টারেস্ট, 2 নাম্বারটা সেক্সুয়াল ইন্টারেস্ট কি হবে, কমে যাবে। ওকে কয়টা হচ্ছে টোটাল, ঠিক আছে। মাসেল স্ট্রেংথ এটা ডিপেন্ড করবে, এটা আমরা দিচ্ছি না, তাহলে 8টা হয়েছে, 8টায় পড়েন আপাতত, ঠিক আছে। তাহলে এটা কাদের ক্ষেত্রে বললাম, যদি অ্যাডাল্টদের হঠাৎ করে কি হয় গ্রোথ হরমোনের পরিমাণ কমে যায়। কারণ কি গ্রোথ হরমোন কিন্তু লাগবে মৃত্যুর আগ পর্যন্ত, তাই না? কারণ আমাদের প্রতিটা সেল কি হচ্ছে, এক সেল থেকে আরেক সেল দুটা তৈরি হচ্ছে, এই সেল দুটো আবার কি হচ্ছে, বাড়তে হচ্ছে। এরপর আমার কোথাও যদি কেটে যায় এই জায়গাটা কি জোড়া লাগার জন্য এখানে সেল বাড়তে হচ্ছে। গ্রোথ হরমোন আমার কি ফাইনালি সবসময় লাগবে, যদি যে কোনো বয়সে কমে যায়। বাচ্চাদের ক্ষেত্রে কমে গেলে কি ছোট হবে, বড়দের ক্ষেত্রে কমে গেলে কি এই টাইপের সমস্যাগুলো দেখা যাবে। সে আবার কি ছোট হয়ে যাবে, কঙ্কালতন্ত্র যেটা হয়েছে সেটা তো হয়ে গেছে। এমন হয়তো যে কোনো বয়সে গ্রোথ হরমোন কমে গেলে আবারও কি আপনার নিচের দিকে নামতেন, তাহলে একটা ব্যাপার হতো। তাহলে টোটাল রোগ হলো কয়টা, 5টা। কি কি, থাইরয়েড রিলেটেড 3টা, গ্রোথ হরমোন রিলেটেড কি 2টা, এবং 3টা রোগের ক্ষেত্রে আমরা বললাম যে আপনাকে লক্ষণ দেখে কি সেই অনুযায়ী এন্ডোক্রাইনোলজিস্টের কাছে রেফার করতে হবে। তাহলে আপনি কি এই যে থাইরয়েড অ্যান্টি থাইরয়েড মানে থাইরয়েড এবং হাইপোথাইরয়েডের পার্থক্যটা ভালো করে শিখবেন, ঠিক আছে। তাহলে আজকে এইটুকু, নেক্সট ক্লাস আমরা পড়াবো কি ইউরিনারি সিস্টেম, ডিজিজ অফ ইউরিনারি সিস্টেম। আর আপনারা ফার্স্ট সেমিস্টারের ইউরিনারি সিস্টেমের পার্টটা কি ভালো করে, হ্যাঁ আরো অনেকগুলো ডিজিজ আছে, ঠিক আছে। হরমোনাল আরো অনেক, কুশিং সিনড্রোম থেকে শুরু করে আরো অনেকগুলো ডিজিজ আছে, বাট সবগুলো ডিজিজকে আমরা পড়াচ্ছি না, শুধুমাত্র যে ডিজিজগুলো কমন ওগুলো আমরা পড়াচ্ছি।